অন্তরিক্ষের গল্পপাঠ চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস আমি এবং কয়েকটি প্রজাপতি। আজ উপন্যাসটির চতুর্থ পর্ব শুরু করছি। বিয়ের পর মেয়েদের ভেতরে স্বামীর সংসার হাতে নেয়ার প্রবল বাসনা দেখা যায়। মহানন্দে তারা সংসারের দায়িত্ব নিয়ে ছোটাছুটি করতে থাকে। কি বাজার হবে, কি রান্না হবে, তা নিয়ে মহা ব্যস্ততা। জানালায় নতুন পর্দা লাগানো, টিভিটা সরিয়ে নতুন জায়গায় রাখা, কাজের লোক দিয়ে বাথরুমের কমোড ঘষাঘষি করানো, সব কিছুতেই উৎসাহ। দস্তাকন্যার ভেতরে সেরকম কিছু দেখা গেল না। সে সারাক্ষণ ঘুরঘুর করছে আমার পেছনে। আমি বারান্দায় গেলে সেও বারান্দায়, আমি ছাদে গেলে সেও ছাদে। আমি বিকেল থেকে আমাদের বাড়ির পেছনে লেবু বাগানে কাজ করছি। সেও মোড়া পেতে আমার পাশে বসে আছে। লেবু বাগানে কাজ করার বিষয়টা আপনাকে বলি। আমি একটা এক্সপেরিমেন্টাল লেবু বাগান করেছি। সেখানে 12টা কাগজি লেবু গাছ আছে। গাছগুলোর 3টা গ্রুপ করেছি। প্রতিটি গ্রুপে 4টা করে গাছ। একটা গ্রুপকে স্বাভাবিকভাবে বড় হতে দেওয়া হচ্ছে, আরেকটা গ্রুপে কোনো পাতা গজাতে দেওয়া হচ্ছে না। পাতা হওয়া মাত্র ছিঁড়ে ফেলা হচ্ছে। এই গ্রুপের 4টা গাছই পুরোপুরি পত্রশূন্য। আরেকটা গ্রুপে হেয়ার ড্রায়ার দিয়ে গরম বাতাস দেওয়া হচ্ছে। প্রতিদিন বিকেলে এদেরকে 2 ঘন্টা গরম বাতাস খাওয়ানো হয়। 3টা গাছেই ফুল ফুটেছে। আমি দেখতে চাচ্ছি কোন গাছের লেবু কেমন হয়। দস্তাকন্যা খুব আগ্রহ নিয়ে আমার কর্মকাণ্ড দেখছে। একসময় সে বলল, এগুলি কেন করছো? আমি হাই তুলতে তুলতে বললাম, সময় কাটানোর জন্য। তোমার কি সময় কাটে না? কাটে, তবে ভালোভাবে কাটে না। তোমার কি কোথাও বেড়াতে যেতে ইচ্ছে করে না? না। আত্মীয় স্বজনের বাসায় যেতে ইচ্ছে করে না? না। তাছাড়া আমার তেমন কোনো আত্মীয় স্বজন নেই। আমাদের পরিবারের নিয়ম হচ্ছে, এই পরিবারের লোকজন বেশি দিন বাঁচে না। সামান্য অসুখ হলে এদের খেল খতম হয়ে যায়। সর্দি, জ্বর, ডায়রিয়ার মতো নির্দোষ রোগে আমার 2 বোন মারা গেছে। বলো কি? অসুখ বিসুখে মারা যায় না, তারা তাদের নিজেদের ব্যবস্থা নিজেরা করে ফেলে। তার মানে? কেউ ঘুমের ওষুধ খায়, কেউ চলন্ত গাড়ির দরজা খুলে বড় রাস্তায় ঝাঁপ দিয়ে পড়ে। তুমি ঠাট্টা করছো। তুমি অবশ্যই ঠাট্টা করছো। আমি ঠাট্টা করছি এরকম কেন মনে হচ্ছে? তুমি হাসতে হাসতে কথা বলছো। হাসতে হাসতে কেউ এমন ভয়ঙ্কর কথা বলতে পারে না। শোনো দস্তাকন্যা, সব মানুষ একরকম হয় না। কাগজি লেবু গাছ সবই একরকম, কিন্তু প্রতিটি মানুষ আলাদা। আমি আলাদা, তুমি আলাদা। হেয়ার ড্রায়ার দিয়ে তুমি গাছে গরম বাতাস দিচ্ছ কেন? প্রতিটি কাগজি লেবু গাছ একই রকম। তারপরেও এদেরকে মানুষের মতো আলাদা করা যায় কিনা সেই পরীক্ষা করছি। এক্সটার্নাল স্টিমুলি দিয়ে পরিবর্তনটা করার চেষ্টা করছি। আমার মাঝে মাঝে মনে হয় তুমি ঠিক সুস্থ না। সুস্থতা ব্যাপারটা পুরোপুরি আপেক্ষিক। অনেকে হয়তো তোমাকেও অসুস্থ বলবে। কেন? আমি কি করলাম? এই যে তুমি সব কিছু ফেলে আমার সঙ্গে ট্যাগ হয়ে আছো, এটা অসুস্থতা না? ছায়ার মতো আমার সঙ্গে লেগে আছো। অন্ধকারে ছায়া থাকে না, তুমি অন্ধকারেও আছো। তুমি কি আমার কাজে বিরক্ত হচ্ছ? বিরক্ত হচ্ছি না, আবার প্রতিপ্রেম দেখে গদগদও হচ্ছি না। আমি সমান সমান আছি। সমান সমান আছি মানে? সমান সমান আছি মানে তোমার ছায়া স্বভাব দেখে আমি বিরক্ত হচ্ছি না, আবার খুশিও হচ্ছি না। ফ্রিজের ভেতর কয়েকটা পলিথিনের প্যাকেট দেখলাম। প্যাকেটে কি? প্যাকেটে রক্ত, মানুষের রক্ত, বি পজিটিভ। রক্ত ফ্রিজে রেখেছো কেন? তুমি যা ভাবছো তা না। রক্ত খাবার জন্য রাখিনি, আমি ভ্যাম্পায়ার না। একটা এক্সপেরিমেন্ট করার জন্য রক্ত এনে রেখেছি। গাছের গোড়ায় দেবে? ঠিক ধরেছ, তোমার বুদ্ধি খারাপ না। দস্তাকন্যা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমার এক দুঃসম্পর্কের ভাই আছে। আমাদের বিয়ের সময় সে থাকতে পারেনি। সৌজন্য সাক্ষাতের জন্য তার বাসায় একবার যাওয়া দরকার। তুমি কি যাবে? আমি দস্তাকন্যার চোখের দিকে তাকালাম। সে সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিল। মনে হয় তার শ্বাসকষ্টও শুরু হলো। হালকা শাঁসা শব্দ শুনছি। আমি সঙ্গে সঙ্গে বুঝলাম দুঃসম্পর্কের ভাইটাই কিছু না,
দস্তাকন্যা আমাকে কোনো একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে চাচ্ছে। আমি বললাম, কোনো অসুবিধা নেই, তুমি যেদিন বলবে সেদিনই তোমার ভাইয়ের সঙ্গে দেখা করে আসব। তিনি হয়তো উল্টাপাল্টা প্রশ্ন করবেন, তাতে তুমি কিছু মনে করো না। ওনার উল্টাপাল্টা প্রশ্ন করার স্বভাব। আমি কিছুই মনে করব না, ওনার সব প্রশ্নের জবাব দেব। সত্যি? হ্যাঁ, সত্যি। থ্যাংক ইউ। তোমার শ্বাসকষ্ট কি কমেছে? আমার শ্বাসকষ্ট হচ্ছিল, তুমি বুঝলে কি করে? ভাবভঙ্গি দেখে বুঝলাম। তুমি যেমন আমার ভাবভঙ্গি দেখে বুঝে ফেললে আমাকে তোমার দুঃসম্পর্কের ভাইয়ের বাসায় নেওয়া দরকার, সেরকম আর কি। দস্তাকন্যা হকচকিয়ে গেল, তাকিয়ে রইল আমার দিকে। বুঝতে পারছি সে নিজেকে সামলানোর চেষ্টা করছে। সাইকিয়াট্রিস্টের ব্যাপারটা যে আমি ধরে ফেলব, এটা হয়তো সে ধারণা করেনি। দস্তাকন্যা ক্ষীণ গলায় বলল, চা খাবে? আমি বললাম, হ্যাঁ। সে প্রায় ছুটে গেল চা আনতে। দস্তাকন্যার দুঃসম্পর্কের ভাইয়ের সঙ্গে আমি দেখা করতে গিয়েছি। তার সঙ্গে অনেক কথা হয়েছে। তিনি আমাকে ঘুমের ওষুধপত্রও দিয়েছেন। এই প্রসঙ্গে তো আপনাকে আগেই বলেছি। তার সঙ্গে আমার দ্বিতীয় দফায় আবার দেখা হয় তার গুলশানের চেম্বারে। সেটা আমার জন্য খুবই ইন্টারেস্টিং অভিজ্ঞতা। আপনাকে যথাসময়ে বলবো। গল্পের ধারাবাহিকতা রক্ষা করার চেষ্টা করছি। মনে হয় সেরকম পারছি না। আপনি আমার অক্ষমতা নিজ গুণে ক্ষমা করবেন। সবচেয়ে ভালো হতো যদি পুরো ব্যাপারটা আমি গুছিয়ে লিখে ফেলতে পারতাম। আমার লেখালেখি আসে না। দস্তাকন্যার আবার লেখালেখি খুব আসে। তাকে দেখছি প্রতি রাতে এই টেবিলে ঝুঁকে পড়ে কি যেন লিখে। এক রাতে এরকম লিখছে, আমি নিঃশব্দে তার পেছনে গিয়ে দাঁড়ালাম। শান্ত গলায় বললাম, কি লিখছ? সে ঝট করে খাতা বন্ধ করে ভীত গলায় বলল, কিছু না। আমি বললাম, কিছু নাটা কি? গল্প উপন্যাস? গল্প উপন্যাসের আরেক নাম কিছু না? দস্তা জবাব দিল না। তাকে দেখে মনে হচ্ছে সে ভয় পাচ্ছে। আমি বোধহয় তার কাছ থেকে খাতাটা কেড়ে নেব। আমি বললাম, ভয় পাচ্ছ কেন? সে বলল, ভয় পাচ্ছি না তো। আমি বললাম, তোমার যা ইচ্ছে তুমি লিখতে পারো, আমি কখনো সেটা পড়ব না। তুমি বোধহয় জানো না আমি সত্যবাদী। আমি জানি তুমি সত্যবাদী। কিভাবে জানো? মানুষকে দেখে বোঝা যায়। তাহলে খাতাটা বুকের সঙ্গে চেপে ভয়ে কাঁপছ কেন? তোমার যা অবস্থা, কিছুক্ষণের মধ্যেই শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে। সহজ হও তো। দস্তা সঙ্গে সঙ্গে সহজ হয়ে গেল, হাসল। টেবিলের উপর খাতাটা রাখতে রাখতে বলল, তোমার যদি কখনো ইচ্ছে করে খাতায় কি লিখেছি তা পড়বে, তাহলে পড়তে পারো। আচ্ছা, ঠিক আছে। খাতায় যা লিখেছি সবই আমার নিজের মতামত। লেখাটাকে গুরুত্বের সঙ্গে নেবে না। আচ্ছা, নেব না। সাথী আপা তোমার সঙ্গে কথা বলতে চাচ্ছিল। তুমি কি কথা বলবে? কেন বলবো না? আমি যদি তোমার দুঃসম্পর্কের ভাইয়ের সঙ্গে কথা বলতে পারি, তোমার নিজের বোনের সঙ্গে কেন কথা বলবো না? সাথী আবার স্বভাব হচ্ছে সে চট করে রেগে যায়। যদি রেগে যায়, তুমি কিছু মনে করো না। উনি রেগে যাবেন সেরকম কিছু কি আমি করেছি? না, করনি, কিন্তু আপার রাগের কোনো ঠিক নেই। উনি যদি রাগারাগি করেনও আমি কিছুই মনে করব না। শান্ত ভঙ্গিতে তার কথা শুনব। উনি উনি করছো কেন? তোমার বড় বোন, আমি উনি উনি করব না? দস্তাকন্যা ক্ষীণ গলায় বলল, কি আশ্চর্য ঘটনা! তার সঙ্গে বিয়ে হলে সে। দস্তা কথা শেষ করল না, মাঝপথে থেমে গেল। আমি বললাম, ওনার সঙ্গে কথা কি টেলিফোনে হবে, নাকি আমাকে তোমাদের বাড়িতে যেতে হবে? দস্তা হড়বড় করে বলল, বাড়িতে যেতে হবে না। তুমি আমাদের বাড়িতে যেতে পছন্দ করো না তা আমি জানি। টেলিফোনে কথা বললেই হবে। বেশ, টেলিফোন ধরিয়ে দাও। আমি সুবোধ বালকের মতো কথা বলবো। এখন বলবে? হ্যাঁ। আপা কি হাসপাতালে না বাসায় তা তো জানি না। আচ্ছা, দেখি। আপা উল্টাপাল্টা কিছু বললে প্লিজ তুমি কিছু মনে করো না। আপা আমাদের দু বোনের কাছে মায়ের মতো। ছোটনের জন্মের সময় আমার মা মারা যান। তখন আমার নিজের বয়স 3 বছর, আপার বয়স 7 বছর। এই 7 বছরের মেয়েই কিন্তু আমাদের দেখাশোনা করেছে। আপাকে যে আমরা কী পরিমাণ ভালোবাসি, কী পরিমাণ শ্রদ্ধা করি, সেটা পৃথিবীর কারো পক্ষেই বোঝা সম্ভব না।
আমাদের কাছে আপা একদিকে আর সমস্ত পৃথিবী একদিকে। তাই নাকি? হ্যাঁ, তাই। আপা যদি আমাকে ডেকে বলে, তুই ছাদে যা, তারপর ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে যাবি, আমি সঙ্গে সঙ্গে তা করব। তোমার আপা যদি বলে, একটা কাজ কর, গ্লাসে ইঁদুর মারা বিষ মিশিয়ে শরবত বানা, তারপর এই শরবত তোর স্বামীকে খেতে দিবি, তুমি দেবে? দস্তা হতাশ চোখে আমার দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তার মনে হয় শ্বাসকষ্ট শুরু হয়ে যাচ্ছে। হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে, কপালে ঘাম। আমি বললাম, তুমি এরকম ভাব করছো যেন সত্যি সত্যি তোমার আপা তোমাকে ইঁদুর মারা বিষের শরবত বানাতে বলেছে। সহজ হও তো। দস্তা সহজ হবার চেষ্টা করতে করতেই টেলিফোন সেটের কাছে গেল। তার আপাকে সম্ভবত পাওয়া গেছে। দস্তা ইশারায় আমাকে ডাকছে। আমি টেলিফোন রিসিভার নিতে নিতে নরম গলায় বললাম, কেমন আছেন? সাথেই সৌজন্যমূলক প্রশ্নের উত্তরের ধার দিয়েও গেল না। কঠিন গলায় বলল, আপনি আমার বোনকে দস্তা নামে কেন ডাকেন? এটা কোন ধরনের রসিকতা? দস্তা আবার কি? আমি বললাম, আপনার তো বিয়ে হয়নি, সেজন্য আপনি জানেন না। স্বামীরা তাদের নবপরিণীতা স্ত্রীর সঙ্গে অনেক রহস্য করে। স্ত্রীর নাম পাল্টে তার পছন্দের নাম দেয় একটা সাধারণ ব্যাপার। সেই পছন্দের নাম দস্তা? আপনি কখনো তাকে দস্তা ডাকবেন না, কক্ষনো না। আচ্ছা, এখন থেকে ডাকবো না, এখন থেকে রূপা ডাকবো। আপনি রূপাকে আটকে রেখেছেন কেন? আটকে রাখেনি তো। অবশ্যই আটকে রেখেছেন। আটকে রেখেছেন বলে সে তার অসুস্থ বাবাকে দেখতে আসতে পারছে না। উনি অসুস্থ নাকি? কি আশ্চর্য, আপনি জানেন না যে বাবা অসুস্থ? না, আমি জানি না। রূপা আপনাকে বলেনি? না, বলেনি। আপনাকে বলেনি কারণ সে জানে আমাদের বাবা অসুস্থ। এই খবরে আপনার কিছু যায় আসে না। আপনি আমার কথা শুনুন, আমার বোনকে আটকে রাখবেন না। তাকে এখনই আমাদের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করুন। বাবার শরীর কতটা খারাপ তা আমি জানি, আমি একজন ডাক্তার। এখন তো অনেক রাত হয়েছে। যত রাতই হোক আপনি তাকে পাঠান। আপনার কোনো অধিকার নেই আমার বোনকে আটকে রাখার। আমি তাকে পাঠাচ্ছি, কিন্তু আপনি ভুল করছেন। আমি তাকে আটকে রাখিনি। কেন শুধু শুধু তাকে আটকে রাখবো? আপনি মানসিকভাবে অসুস্থ একজন মানুষ। আপনার পক্ষে তাকে তালাবদ্ধ করে রাখা খুবই স্বাভাবিক ব্যাপার। আর কিছু বলবেন? না, আর কিছু বলবো না। আমার একটা প্রশ্ন ছিল, অভয় দিলে প্রশ্নটা করি। আপনি যেরকম রেগে আছেন, প্রশ্ন করতে ভরসা পাচ্ছি না। কি প্রশ্ন? আপনারও কি রূপার মতো শ্বাসকষ্টের সমস্যা আছে? শ্বাসকষ্ট হলো অনেকটা সাইকোসোম্যাটিক ডিজিজ। যেহেতু আপনাদের তিন বোনের ভেতর অস্বাভাবিক মিল, সেহেতু সাইকোসোম্যাটিক ডিজিজগুলো তিন বোনেরই হবার কথা। আমার সঙ্গে জ্ঞান কপচাবেন না। সাথী খট করে টেলিফোন রেখে দিল। আমি দস্তা কন্যার দিকে তাকিয়ে বললাম, রূপা, বাবাকে দেখতে যেতে হবে, তৈরি হও। দস্তা কন্যা অবাক হয়ে বলল, তুমি আমাকে রূপা ডাকছো কেন? তুমি রূপা ডাকবে না, তুমি দস্তা ডাকবে। গাড়িতে করে রূপাকে একাই তাদের বাড়িতে পাঠালাম। সে এমন ভাব করতে লাগলো যেন দীর্ঘদিনের জন্য বহু দূর দেশে যাচ্ছে। সম্ভাবনা এরকম যে আর ফিরবে না। তার চোখে অশ্রুবিন্দুও দেখা গেল। সে ধরা গলায় বলল, আমি কিন্তু রাতে থাকবো না, আমি ফিরে আসব। তুমি ঘুমোবে না, তুমি অবশ্যই জেগে থাকবে, অবশ্যই আমার জন্য অপেক্ষা করবে। আমি বললাম, আমি অপেক্ষা করব। কিন্তু রূপা, তুমি কাঁদছো কেন? রূপা চোখ মুছতে মুছতে বলল, তোমাকে না বললাম আমাকে রূপা ডাকবে না, দস্তা ডাকবে। রূপাকে নামিয়ে গাড়ি ফিরে এলো। জানা গেল তার বোনেরা তাকে রেখে দিয়েছে, রাতটা সে বোনদের সঙ্গে থাকবে। মানুষ আর কিছু পারুক না পারুক দ্রুত অভ্যস্ত হতে পারে। ট্যানারির পাশে যার বাসা, সে চামড়ার গন্ধে অভ্যস্ত হয়ে যায়। নির্মল আলো বাতাসে তার সারাক্ষণ মনে হয় জীবন থেকে খুব গুরুত্বপূর্ণ কী যেন একটা চলে গেছে। রাতে ঘুম হয় না, ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে আসে, নিঃশ্বাসে কষ্ট হয়। রূপার সঙ্গে আমি অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। এক রাতের জন্য সে নেই। আমার মনে হলো, এ কি, আমি কোথায়? নিজের বাড়িটাও আমার কাছে অচেনা মনে হতে লাগলো। রাত ১টার পর থেকে ভয় ভয় করতে লাগলো। মনে হলো লাইব্রেরি ঘর থেকে কে যেন হাঁটছে।
বই নাড়াচাড়া করছে। বারান্দায় চেয়ার ধরে টানাটানির শব্দ পেলাম। এই শব্দটা স্বাভাবিক। মাঝে মাঝে বানরগুলো বারান্দায় চলে এসে চেয়ার টানাটানি করে, তবে তখন তাদের কিচকিচ শব্দ শোনা যায়। এখন কোনো কিচকিচ শব্দ শোনা যাচ্ছে না। একবার মনে হলো বারান্দায় গিয়ে দেখি আসলে ঘটনাটা কি। সঙ্গে সঙ্গেই মনে হলো যদি দেখি কিছুই নেই, বারান্দা শূন্য, তাহলে ভয় পাব। এর চেয়ে না দেখাই ভালো। ভূতের ভয় কাটানোর দুটি পদ্ধতি আছে। দুটি পদ্ধতির একটি হলো সম্পূর্ণ নগ্ন হয়ে যাওয়া, নগ্ন হয়ে হাঁটাহাঁটি করা। যে ভূতের ভয়ে অস্থির হয়ে আছে, নগ্ন হওয়া মাত্র তার সব ভয় কেটে যাবে। নগ্ন হবার কারণে তার ভেতরে প্রবল লজ্জাবোধ তৈরি হবে। লজ্জাবোধ ভয়বোধকে কাটিয়ে দেবে, অনেকটা ম্যাটার অ্যান্টিম্যাটারের অ্যানিহিলেশনের মতো। ভয় কাটানোর দ্বিতীয় উপায় হলো ভূতের বই পড়তে শুরু করা, বিষে বিষক্ষয়। আমি রাতের খাওয়া শেষ করে একটা ভূতের বই হাতে নিয়ে বিছানায় গেলাম। পাতা খুলে পড়তে শুরু করেছি। তখন শুনলাম পাশের ঘরে চামচের শব্দ। কেউ যেন চা বানাচ্ছে। এই একটা কাপে চামচ নাড়ল, এই সে দ্বিতীয় কাপে চামচ নাড়ছে। চা সম্ভবত 2 কাপ বানাচ্ছে। এমন কি হতে পারে যে কাজটা বানর করছে? বানর অনুকরণ করতে খুবই ভালোবাসে। সে রূপাকে চা বানাতে দেখেছে, এখন অনুকরণ করছে। বানরের সম্ভাবনা সম্পূর্ণ বাতিল করতে হলো, কারণ বানর উপদ্রব থেকে বাঁচার জন্য পুরো বাড়ি নেট দিয়ে ঘেরা। শুধু বারান্দায় একটা অংশ খালি, যেখানে আমি বানরের সঙ্গে কথা বলি। তাহলে চামচ কে নাড়ছে? আমার কি হ্যালুসিনেশন হচ্ছে? পুরাতন বেধি মাথা চাড়া দিচ্ছে? হ্যালুসিনেশন কোনো বেধি না, হ্যালুসিনেশন হলো আধি। রবীন্দ্রনাথের কবিতায় আছে, ব্যাধির চেয়ে আধি হলো বড়। বেধি শরীরের রোগ, আধি মনের রোগ। আমাকে কোনো বেধিতে ধরেনি, আমাকে ধরেছে আধিতে। শরীরের বেধিকে উপেক্ষা করে সে বেধি সারানো যায় না। টাইফয়েড হলে ক্লোরোমাইসিটিন লাগবে, নিউমোনিয়া হলে পেনিসিলিন নিতে হবে। মনের আধিকে হয়তো উপেক্ষা করে সরানো যায়। আমি চায়ের কাপের চামচের শব্দ সম্পূর্ণ উপেক্ষা করলাম। বই পড়তে শুরু করলাম। লেখক যথেষ্ট জমাট ভূতের গল্প ভেদেছেন, পরিবেশ সুন্দর করে তৈরি করেছেন। একজন যাত্রী দূরপাল্লার ট্রেনে যাচ্ছে। প্রথম শ্রেণীর কামরায় তিনি একা। রাত 11টার মতো বাজে। শীতের রাত, ভালো শীত পড়েছে। বাইরে ঘন কুয়াশা, জানালা দিয়ে কিছুই দেখা যাচ্ছে না। তারপরেও তিনি দীর্ঘ সময় জানালা দিয়ে তাকিয়ে রইলেন। একা একা তিনি বোর হচ্ছিলেন। ব্যাগ খুলে হুইস্কির বোতল খুলে নির্জলা হুইস্কি একসঙ্গে অনেকখানি খেয়ে ফেললেন। তার ভালো নেশা হয়ে গেল। শরীর ঝিমঝিম করতে লাগল, ঘুমও পেল। কম্বল গায়ে জড়িয়ে তিনি শুয়ে পড়লেন। ট্রেনের ঝাঁকুনিতে ঘুমিয়ে পড়লেন। ঘুম ভাঙল প্রচণ্ড শীতে। তিনি দেখলেন ট্রেনের কামরার প্রতিটি জানালা খোলা। জানালা দিয়ে হু হু করে বরফের মতো ঠান্ডা বাতাস আসছে। তিনি ধড়মড় করে উঠে বসলেন। অবাক হয়ে দেখলেন, গল্পের এই পর্যায়ে আমার ঘরের দরজার পাশে খুট করে শব্দ হলো। আমি বললাম, কে? দরজার আড়াল থেকে অবিকল রূপার গলায় কেউ একজন বলল, আপনার চা ঠান্ডা হয়ে যাচ্ছে, চা খেতে আসুন। আমি হাতের বই রাখলাম, পাশের ঘরে গেলাম। সেখানে সত্যি সত্যি পিরিচে ঢাকা চা। আমি চায়ের কাপ হাতে নিয়ে শোবার ঘরে ঢুকলাম, চায়ে চুমুক দিলাম। দরজার আড়াল থেকে নারীকণ্ঠ বলল, চায়ে চিনি হয়েছে? আমি বললাম, হয়েছে। তুমি কি কাঁসা কন্যা? দরজার আড়ালে কেন? সামনে আসো। কাঁসা কন্যা, তুমি কি জানো যে তোমার কোনো অস্তিত্ব নেই? তুমি হচ্ছ আমার কল্পনা। জানি না। আমার ভয়ঙ্কর একটা রোগ হয়েছে। রোগটার নাম আধি। আধি আবার কেমন রোগ? মনের রোগ। রবীন্দ্রনাথের কবিতায় আছে, বিনুর বয়স 23 তখন, রোগে ধরল তারে, ঔষধে ডাক্তারে, ব্যাধির চেয়ে আধি হলো বড়, নানা ছাপের জমল শিশি, নানা মাপের কৌটো হলো জোড়ো। রবীন্দ্রনাথের নাম শুনেছ? শুনেছি। তা তো শুনবেই। আমি যা যা জানি তুমিও তা জানো। আমার সমস্ত জ্ঞানই তোমার মধ্যে আছে। তাহলে আধি কি জানলাম না কেন? তারও ব্যাখ্যা আছে।
তোমাকে পুরোপুরি আমার মতো তৈরি করে ফেললে খেলাটা জমে না। খেলা জমানোর জন্য এটা করা হয়েছে। তোমাকে সামান্য অন্যরকম করা হয়েছে, যাতে আমাকে বিভ্রান্ত করা যায়। কে আপনাকে বিভ্রান্ত করছে? আমিই আমাকে বিভ্রান্ত করছি। সাপ হয়ে দংশন করছি, আবার ওঝা হয়ে ঝাড়ছি। হাসছ কেন? তুমি যে মিষ্টি করে একটু পরপর হেসে উঠছ, তারও একটা ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা হলো, কেউ হাসলে আমার ভালো লাগে, কেউ কাঁদলে কিংবা মন খারাপ করে থাকলে মেজাজ খারাপ হয়ে যায়। তখন ইচ্ছে করে যে কাঁদছে তাকে আরও কাঁদিয়ে দিই। আমি এরকম কেন হয়েছি শুনতে চাও? চাই। আমি বড় হয়েছি কান্নার শব্দে। আমার মা নানাবিধ দুঃখ কষ্টে সবসময় কাঁদতেন। আমার দু বোন কাঁদত। যখন বাবা নেশা করতেন, তিনি হু হু করে শব্দ করে কাঁদতেন। আমাদের বাড়িটা ছিল কান্নার বাড়ি। সেই বাড়িতে একজন শুধু হাসত। সে কে? আমার মেজ বোন। সে সব কিছুতেই হাসত। আমার মতো? হ্যাঁ, তোমার মতো। মেজ বোনের বয়স যখন 10 বছর, তখন সে বাবার উপর রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। আর কোনোদিন ফেরেনি। সে কি? তুমি এত চমকে উঠলে কেন? তুমি তো সবই জানো। আমি যা জানি তুমিও তা জানো। আপনার সেই বোন এখন কোথায়? জানি না কোথায়। সে হারিয়ে গেছে। তাকে খোঁজার চেষ্টা করা হয়নি? মানুষের পক্ষে সম্ভব সব চেষ্টা করা হয়েছে। আমরা মাসের পর মাস এই ভেবে কাটিয়েছি যে সে ফিরে আসবে। আপনি খুবই উত্তেজিত হয়ে পড়েছেন। আর কথা বলবেন না। শুয়ে পড়ুন। পানি খাবেন? বরফ দেওয়া ঠান্ডা পানি? হ্যাঁ, খাবো। আমি দরজার দিকে তাকিয়ে আছি। আমি নিশ্চিত যে আজ যে যখন দরজার আড়াল থেকে বের হবে, তখন তাকে দেখা যাবে। কল্পনাকন্যা বাস্তবে রূপ নেবে। যা ভেবেছি তাই হলো। আমি কাঁসা কন্যাকে এক ঝলক দেখলাম। সে দরজার আড়াল থেকে বের হয়ে দ্রুত পাশের ঘরে চলে গেল। সে দেখতে কেমন? রূপার মতো। আমার মস্তিষ্ক কল্পনায় অচেনা কোনো মেয়েকে তৈরি করেনি। অচেনা মেয়ে তৈরি করা তার জন্য কষ্টকর হতো। সে চেনা একজনকেই তৈরি করেছে। ভাই সাহেব, আমি আমার জীবন গল্পের কঠিন একটা সময়ে চলে এসেছি। আমার জীবনে দুটি বিশেষ ঘটনা ঘটে এই সময়। এক, কাঁসাকন্যাকে প্রথমবার কিছুক্ষণের জন্য দেখতে পাই। দুই, আমার শ্বশুর সাহেব মারা যান। আমার শ্বশুর সাহেবের মৃত্যুর খবর অবশ্য সেই রাতে পাইনি। খবরটা আসে পরদিন ভোরে। কোনো জামাইয়ের কাছেই তার শ্বশুরের মৃত্যু বিশেষ ঘটনা না। আমার কাছে বিশেষ ঘটনা, কারণ শ্বশুর সাহেবের মৃত্যুর পর রূপার দুই বোন বাস করার জন্য আমার বাড়িতে চলে এলো। ওই বাড়িতে তারা থাকতে পারছিল না, ভয় পাচ্ছিল। আপনি কি এডগার অ্যালান পোর নাম শুনেছেন? আমেরিকান কবি ও গদ্যকার। তার মূল আগ্রহ ছিল সুপার ন্যাচারালের দিকে। বিখ্যাত সব ভূতের গল্প লিখেছেন। তার অনেক গল্প নিয়ে সুন্দর সুন্দর ছবিও হয়েছে। ঢাকায় এসছে পিট অ্যান্ড দ্য প্যান্ডুলাম। ওনার গল্প ঠিকঠাক পরিবেশে পড়লে ঘুম খতম, পয়সা হজম হয়ে যাবে। অদ্ভুত অদ্ভুত কায়দায় খুনের বর্ণনা তার লেখায় পাওয়া যায়। একটা খুন কিভাবে করা হয় তার সামারি অ্যান্ড সাবস্টেন্স আপনাকে বলি। অসুস্থ বৃদ্ধ একজন মানুষ। রোজ গভীর রাতে খুব সাবধানে তার ঘরের দরজা খোলা হয়। বৃদ্ধের ঘুম ভেঙে যায়। তিনি আতঙ্ক নিয়ে তাকিয়ে থাকেন। বৃদ্ধ দেখতে পান তার ঘরের দরজা সামান্য ফাঁক হলো। তিনি ভয়ে চেঁচিয়ে ওঠেন, কে কে? কেউ জবাব দেয় না। বৃদ্ধের ভয় তুঙ্গস্পর্শী হয়। তিনি থরথর করে কাঁপতে থাকেন। এই পর্যায়ে খোলা দরজার ফাঁক দিয়ে তার চোখে ফেলা হয় লণ্ঠনের আলো। বৃদ্ধ মারা যায় চোখে হঠাৎ আলো পড়ার ভয়ে এবং অস্বাভাবিক উত্তেজনায়। অল্প যে কয়টি ভূতের গল্প আমাকে অভিভূত করেছে, এডগার অ্যালান পোর এই গল্প তার একটি। আমি সবচেয়ে বেশিবার সম্ভবত এই গল্পটিই পড়েছি। গল্পটি আমাকে এত অভিভূত কেন করেছে তার কারণটা বলি। এই গল্প পড়েই প্রথম বুঝতে পারি মৃত্যু খুবই সহজ ব্যাপার। একটি মানুষকে খুন করার জন্য ছুরি, কাঁচি, বন্দুক কিছুই লাগে না। কায়দা মতো সামান্য ভয় দেখাতে পারলেই হয়। তবে গল্পের মৃত্যু এবং বাস্তবের মৃত্যু একরকম নাও হতে পারে। চোখে আলো ফেলে গল্পে হয়তো একজনকে মারা সম্ভব,
বাস্তবে কি সম্ভব? আমি ঠিক করলাম ব্যাপারটা পরীক্ষা করে দেখব। আমি চোখে আলো ফেলার জন্য ৫ ব্যাটারির একটা টর্চ কিনলাম। আরে না না, এখনকার কথা বলছি না, ৭-৮ বছর আগের কথা বলছি। আমার মধ্যে পরীক্ষা নিরীক্ষা করার প্রবণতা আছে। সায়েন্স নিয়ে পড়াশোনা করলে আমি হয়তো ভালো সায়েন্টিস্ট হতাম। দুঃখের ব্যাপার হলো, আমি এমন বিষয় নিয়ে পড়াশোনা করেছি যেখানে হাতে কলমে গবেষণার সুযোগ নেই। আমার পড়াশোনার বিষয় দর্শন। এই বিষয়টা এমন যে এর সাহায্যে ঈশ্বর আছেন এই বিষয়ে ১০০ প্রমাণ দেখানো যায়, আবার ঈশ্বর নেই এই বিষয়েও ১০০ প্রমাণ দেখানো যায়। খুবই মজার ব্যাপার। শুধুমাত্র চোখে আলো ফেলে দ্য অ্যান্ড খেলাটা আমি খেলতে পারিনি, কারণ আমাদের বাড়িতে গুরুতর অসুস্থ কেউ ছিল না। গুরুতর কেন, মোটামুটি অসুস্থও কেউ নেই। এই বাড়িতে সুস্থ সবল লোকজন বাস করে। রূপার ২ বোন যখন থাকতে এলো, তখন হঠাৎ আমার মনে হলো মন্দ না, দ্য অ্যান্ড খেলাটা এখন খেলা যেতে পারে। এই ২ বোন অসুস্থ না, খুবই সুস্থ, তবে মানসিকভাবে বিপর্যস্ত। বাবার মৃত্যু তারা নিতেই পারছে না। তাদের দেখে মনে হচ্ছে তাদের জগৎ সংসার কর্পূরের মতো উড়ে গেছে। তারা এখন মানুষের পর্যায়ে নেই, জম্বি পর্যায়ে। জম্বি চেনেন তো? জম্বি হলো মৃত মানুষ যারা জীবিতদের মতো জীবনযাপন করে, জিন্দা লাশ বলতে পারেন। আমার বাড়িতে থাকতে এসে তারা খুবই বিব্রত বোধ করতে লাগলো, বিশেষ করে রূপার বড় বোন সাথী। তারা তাদের নিজেদের বাড়িতে থাকতে পারছিল না, সেখানে নানান সমস্যা। সন্ধ্যা মেলাবার পরপরই নাকি চটি ফটফট করে কে হাঁটে, মাঝে মাঝে দরজার কাছাকাছি এসে চটির শব্দ থেমে যায়। দরজা খুলে দেখা যায় কেউ নেই। আমরা এই ঘটনাটিকে বলতে পারি চটিভূতের উপদ্রব। ৩ বোনের কাছে চটিভূত এত ভয়ঙ্কর কেন তা জানতে হলে তার বাবার মৃত্যুর সময়ের কথাটা বলতে হয়। ভদ্রলোক শ্বাসকষ্ট এবং বুকের ব্যথায় ছটফট করছিলেন। মেয়েরা ছোটাছুটি করছিল কিভাবে ডাক্তারের কাছে বাবাকে নিয়ে যাওয়া যায়, সেই বুদ্ধি বের করার জন্য। তাদের বাসার টেলিফোন কাজ করছিল না। তারা পর্যায়ক্রমে ছুটে দোতলার বারান্দায় যাচ্ছিল, যদি সেখান থেকে কোনো রিকশা বা বেবি ট্যাক্সি দেখা যায়। অন্য সময় সারা দিন রাতেই তাদের বাড়ির সামনে রিকশা বা বেবি ট্যাক্সি দেখা যায়। সেই রাতে কিছুই ছিল না। এমন অবস্থায় সোবহান সাহেবের বুকের ব্যথা এবং শ্বাসকষ্ট হঠাৎ স্বাভাবিক হলো। তিনি সহজ স্বাভাবিক গলায় বললেন, পানি খাবো, ঠান্ডা পানি। রূপা দৌড়ে পানি নিয়ে এলো। তিনি পানির গ্লাসের দিকে তাকিয়ে বিরক্ত গলায় বললেন, আধা গ্লাস পানি এনেছিস কেন? পুরো গ্লাস আন, তৃষ্ণা পেয়েছে। রূপা গ্লাস ভর্তি পানি নিয়ে এলো। তিনি এক চুমুকে তৃপ্তি নিয়ে পানি শেষ করে বললেন, বাথরুমে যাব, চটি জুতা জোড়া আন। চটি জুতা জোড়া খুঁজে পাওয়া গেল না। তার মেয়ে স্পঞ্জের স্যান্ডেল এনে দিয়ে বলল, চটি পাওয়া যাচ্ছে না, স্পঞ্জের স্যান্ডেল পরো। সোবহান সাহেব থমথমে গলায় বললেন, চটি জুতা জোড়া যাবে কোথায়? ঘরেই আছে, খোঁজে বের কর। ৩ বোন বেকুল হয়ে চটি জুতা খুঁজতে লাগল। তিনি কিছুক্ষণ পরপর খোঁজ নিচ্ছেন। এই পাওয়া গেছে? আমার যে বাথরুমে যেতে হবে ভুলে গেছিস? ৩ ধুমসি মিলে করছিস কি? চটি জুতা খুঁজে বের কর। সাথী এসে কোমল গলায় বলল, বাবা, তোমার শরীর খারাপ, এভাবে চিৎকার করবে না। আমার বাথরুমে যেতে হবে না? আমি কি বিছানায় হেগে দেব? তোরা তাই চাস? স্পঞ্জের স্যান্ডেলটা পরে যাও বাবা। অবশ্যই আমি স্পঞ্জের স্যান্ডেল পরব না। তোরা যেখান থেকে পারিস চটি জুতা খুঁজে আন। প্রয়োজনে আলাদ্দিনের চেরাগের দৈত্যকে দিয়ে আমার চটি এনে দিবি। ৩ ধুমসি মিলে কাজ নেই, কর্ম নেই, শুধু গুটুর গুটুর, শুধু রং তামাশা। রং তামাশা অনেক সহ্য করেছি, আর না। এই বলে চিৎকার করতে করতেই তার স্ট্রোক হলো, সেরিব্রাল স্ট্রোক। সেই স্ট্রোকেই মৃত্যু। সেরিব্রাল স্ট্রোকের বাংলা জানেন? বাংলা হলো সন্ন্যাস রোগ। সন্ন্যাসীরা কী করে? তারা তাদের অতি প্রিয় বাড়ি ছেড়ে চলে যায়, আর ফিরে আসে না। সন্ন্যাস রোগে প্রাণবায়ু তার ঘর অর্থাৎ তার শরীর ছেড়ে চলে যায়, আর ফিরে আসে না। কি বলতে কি বলছি, মূল অংশে আসি। রূপার বাবা চটি চটি করতে করতে মারা গেলেন। মৃত্যুর পরপরই চটি পায়ে তার হাঁটার শব্দ শোনা যেতে লাগলো। ৩ বোনই শুনল, চটর চটর শব্দ হচ্ছে। এই তিনি বাথরুমের দিকে যাচ্ছেন, এই গেলেন বারান্দায়। চটির শব্দের সঙ্গে তার খুক খুক কাশিও কয়েকবার শোনা গেল।
ভয় এবং তীব্র আতঙ্কে ৩ বোনই জমে গেল। মৃত্যু শোকের বদলে তাদের গ্রাস করল তীব্র ভয়। আপনি কি বুঝতে পারছেন? চটির শব্দ শোনার পেছনে কাজ করছে মানসিক অবসাদ এবং তীব্র ঘোর। মানুষের আত্মা যদি থেকে থাকে, নিশ্চয় চটি পায়ে হাঁটাহাঁটি করবে না। সোভান সাহেব যদি মরে ভূত হয়ে থাকেন, তারপরেও সেই ভূত নিশ্চয় তার ৩ অসহায় মেয়েকে ভয় দেখাবে না। এটা হলো সাধারণ যুক্তি। ভয় যুক্তি মানে না। ৩ বোন তাদের ভূত পিতার ভয়ে অস্থির হয়ে আমার বাড়িতে উঠে এলো। আমি যথেষ্টই বিরক্ত হলাম। একা থেকে আমার অভ্যেস। আমার কোনো কাজের লোকেরই যেখানে দোতলায় আসার হুকুম নেই, সেখানে ৩ কন্যা দোতলায় বাস করবে, এটা মেনে নেওয়া আমার জন্য খুবই কঠিন। তারপরেও আমি তাদের সঙ্গে যথেষ্ট ভালো ব্যবহার করলাম। সাথী বিব্রত গলায় বলল, কয়েকটা দিন শুধু থাকা। আমি বললাম, আপনার যতদিন থাকতে ইচ্ছে হয় থাকবেন, কোনো সমস্যা নেই। সাথী বলল, আপনার সমস্যা নাও থাকতে পারে, আমার সমস্যা আছে। আমি কেন বোনের স্বামীর বাড়িতে বাস করব? আমি বললাম, সমস্যায় পড়েছেন বলে বাস করছেন, শখে তো থাকছেন না। সাথী বলল, আপনার তো অনেক লোকজন আছে, আপনি তাদেরকে বলেন আমাকে 2 রুমের ছোট একটা অ্যাপার্টমেন্ট খুঁজে দিতে, আমি ছোটনকে নিয়ে সেখানে থাকব। নিজের বাড়িতে যাবেন না? না। চটির ফটফট শুনবেন বলে ভয় পাচ্ছেন? সাথী রাগে গলায় বললেন, যে ঘটনা ঘটেছে সেটা নিয়ে দয়া করে হাসি তামাশা করবেন না। আমি হাসি তামাশা একদম পছন্দ করি না। আমার সেন্স অফ হিউমার নিম্ন পর্যায়ের। আমি বললাম, আপনার লজিক সেন্স অফ হিউমারের চেয়েও নিম্ন পর্যায়ের। তার মানে কি? আপনি কি বলতে চাচ্ছেন? আমি শান্ত গলায় বললাম, অ্যাপার্টমেন্ট হাউসে উঠে কিন্তু আপনি চটির শব্দ থেকে বাঁচতে পারবেন না। চটির শব্দ আপনার পিছনে পিছনে সেখানেও উপস্থিত হবে। কারণ চটির শব্দটা হয় আপনার মস্তিষ্কে। কেউ চটি পরে আপনাকে ভয় দেখায় না। আমার ধারণা এই বাড়িতেও আপনারা চটির শব্দ শুনবেন। হয়তো আজ রাতেই শুনবেন। সাথী অসম্ভব বিরক্ত গলায় বলল, জ্ঞানী জ্ঞানী কথা আপনি আপনার স্ত্রীর সঙ্গে করবেন। সে জ্ঞানী কথা শুনতে পছন্দ করে, আমি করি না। আর আপনি আরেকটা কথা ভুলে যাচ্ছেন। কথাটা হলো, আমি একজন ডাক্তার। যে মানসিক কারণ আপনি বলেছেন সেই কারণ আমি জানি। আমাকে শেখাতে হবে না। আর শেখাবো না। অ্যাপার্টমেন্ট হাউস খুঁজে দিতে বলেছি, দয়া করে খুঁজে দিন। এই বাড়িতে 3-4 দিনের বেশি আমি থাকতে পারবো না। আমার দম বন্ধ হয়ে আসছে। আমি বললাম, আমার সঙ্গে শেষ পর্যন্ত বিয়ে না হয়ে তাহলে ভালোই হয়েছে। বিয়ে হলে দম বন্ধ অবস্থায় জীবন কাটাতে হতো। সাথে কঠিন গলায় বলল, আপনার আমার বিয়ের প্রসঙ্গটা আপনি আর কখনো তুলবেন না, কখনো না। আমি বললাম, জি আচ্ছা, আপনি আপনার মতো থাকবেন, আমরা 2 বোন থাকবো আমাদের মতো। আমরা আপনাকে বিরক্ত করব না। দয়া করে আপনিও আমাদের বিরক্ত করবেন না। আমি বিনীতভাবে বললাম, জি আচ্ছা। সাথী বলল, আমরা আমাদের মতো করে খেয়ে নেব। সবাই একসঙ্গে বসে খাওয়া এসব ফর্মালিটির মধ্যে আমাকে টানবেন না, প্লিজ। জি আচ্ছা। সাথী আমার জি আচ্ছা বলা শেষ করার আগেই হুট করে উঠে চলে গেল। ঠিক তখনই আমার মনে হলো, এডগার অ্যালান পোর দ্য অ্যান্ট খেলাটা এই কঠিন মহিলার সঙ্গে খেলা যেতে পারে। আপনি যা ভাবছেন তা কিন্তু না। আমার মাথায় খুনের কোনো পরিকল্পনা ছিল না। আমি ছোট্ট একটা এক্সপেরিমেন্ট করতে চাচ্ছিলাম। সাথী আমার হলেও হতে পারত। স্ত্রীকে মানসিক একটা ধাক্কা দিয়ে দেখতে চাচ্ছিলাম কি হয়। সে এখন এমনিতেই মানসিকভাবে বিপর্যস্ত। এই অবস্থায় ছোট্ট ধাক্কাই কাজ করে। গভীর রাতে হঠাৎ তার চোখে তীব্র আলো ফেলা। ভয়টাকে আরও জমানোর জন্য আমাকে একজোড়া চটি জোতা জোগাড় করতে হবে। চটিতে ফটফট শব্দ করতে করতে তাদের ঘরের জানালার সামনে দাঁড়াবো। খুব সাবধানে জানালার পর্দা সরিয়ে তার মুখে 5 ব্যাটারির টর্চের তীব্র আলো ফেলে আবার চটির ফটফট শব্দ করে চলে আসব। এই কাজটার জন্য একটা বিশেষ রাত বের করতে হবে। ঝড় বৃষ্টির রাত, যে রাতে ইলেকট্রিসিটি থাকবে না, ব্যাকগ্রাউন্ড মিউজিকের মতো বৃষ্টির শব্দ হতে থাকবে। আমি এক্সপেরিমেন্টটা করি মে মাসের 19 তারিখ রাত 2টায়। রাতটা ছিল ঝড় বৃষ্টির। এক্সপেরিমেন্টের জন্য রাতটা শুভ ছিল না, কারণ ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছিল। বিদ্যুৎ চমকানোর কারণে চোখে আলো পড়লে সেই আলোটা স্বাভাবিক মনে হবে। মনে হবে বিদ্যুৎ চমকাচ্ছে। ভয়টা সেরকম লাগবে না।
আমি সেই কারণে টর্চের মুখে লাল কাগজ লাগিয়ে আলোটাকে লাল করে ফেললাম। যথাসময়ে আলো ফেলা হলো। যেরকম হবে ভেবেছিলাম সেরকম হলো। সাথী ক্ষীণ স্বরে একবার বলল, কে? তারপর গোঙানির মতো আওয়াজ করে চুপ করে গেল। আমি হতাশ হয়ে নিজের ঘরে চলে এলাম। তখনও বুঝিনি সাথী মারা গেছে। শুনছিলেন হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস আমি এবং কয়েকটি প্রজাপতির ৪র্থ পর্ব। পরবর্তী পর্বগুলো শোনার আমন্ত্রণ। আমাদের গল্প পাঠ ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।